This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. भाग्य की बात है that there is no mention as to what the government has done to provide dignity and livelihood to the senior citizens and to live in this country with pride. India's elderly population aged 60 years and above is projected to touch 194 million in 2031 from 138 million in 2021. A 41% increase according to the National Statistics Office. What is the government's action plan? May I ask, what is the government planning to do for these senior citizens? There is complete negligence towards this section in a progressive country. All over the world, social security is provided to the handicapped, disabled, and elderly by the government. But in our country, no such provision is given. Millions of senior citizens have served the country to bring the country up to this standard. They have been completely ignored, deprived of any dignity of age, since hard work and dedication to the country. নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের সকালের সম্প্রচার থার্ড আই। আজকে আমরা যে এপিসোডটি করতে চলেছি সম্ভবত সবচেয়ে ছোট থার্ড আই হতে চলেছে এটি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ থার্ড আই এটি। মাননীয়া জয়া বচ্চন, সমাজবাদী পার্টির সাংসদ, তিনি মুখ খুলেছেন সংসদে। কি বিষয় নিয়ে সেটা বলছি আপনাদেরকে, কিন্তু তার আগে বলি, আপনার বয়স যদি 60 বছর হয় বা তার বেশি হয়, এই এপিসোডটি আপনার জন্য। আর যদি আপনি 60 বছরের কমও হন, আপনার পরিবারে কেউ যদি এরকম বয়স্ক মানুষ থাকেন, তাদের জন্য। প্রত্যেকের দেখা উচিত, একে অন্যকে ফরওয়ার্ড করা উচিত, একে অন্যের সাথে লিঙ্ক শেয়ার করা উচিত, কারণ বক্তব্যটি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন যে এই যে যাদের বয়স 60 থেকে বেশি, 60 বয়স, যাদের 60-এর বেশি বয়স হয়ে গিয়েছে এমন মানুষের সংখ্যা ভারতবর্ষে কত? চমকে যাবেন শুনলে, প্রায় 22%। দেখুন, বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মানুষের আয়ু বেড়েছে, বয়স বাড়তে শুরু করেছে। এখন আর ওই চালসে ধরাটা বলে না, 40-এ যুবকই বলা হয়। এখন 60 বছরের একজন মানুষ শক্ত সমর্থ হয়ে কাজ করতে পারেন, বিভিন্ন রকম ওষুধপত্র, শুধু তাই না, মানুষের জীবনী শক্তিও বেড়েছে প্রচুর এই বিজ্ঞানের আবিষ্কারের সাথে সাথে। আমরা অনেকেই বলি যে আগের দিনই ভালো ছিল, টাটকা শাকসবজি পেতাম, এত ভেজাল ছিল না। এটা আমরা বলি বটে, কিন্তু ভেজাল খেয়েও, টাটকা শাকসবজি না খেয়েও আমরা কিন্তু বাঁচতে শুরু করেছি আরও বেশি দিন। এটা বিজ্ঞানের আশীর্বাদ ছাড়া আর কিচ্ছু না। কিন্তু এই আশীর্বাদটাই ভারতের কাছে অভিশাপ। ভারতে এই এত সংখ্যক 60-এর বেশি বয়স্ক মানুষ আছেন, আর তারাই হচ্ছেন সবচেয়ে উপেক্ষিত। তাদেরকেই সবচেয়ে বেশি উপেক্ষা করে সমস্ত রাজনৈতিক দল। কারণ এই 60-এর বেশি যাদের বয়স, তারা হয়তো সক্রিয় রাজনীতিতে ততটা আগ্রহী নন, কিন্তু রাজনীতির মনন, রাজনীতির বীক্ষণ, রাজনীতির চর্চা, রাজনীতি নিয়ে পরামর্শ দিতে এই মানুষগুলোর জুড়ি মেলা ভার। তাদের অভিজ্ঞতা, তাদের দীর্ঘদিন সমাজকে দেখার যে চোখ, সেই চোখ দিয়ে দেখতে হয় আমাদের বর্তমান সমাজকে। আমরা অনেক সময় তাদের সাহায্যও নিই, কিন্তু সবচেয়ে বেশি উপেক্ষা করি তাদেরই। আপনি বাড়িতে দেখবেন যে মানুষটির বয়স 60 হয়ে গিয়েছে, বা 60-এর থেকে আরেকটু বেশি, 65-70 হয়ে গিয়েছে, ধীরে ধীরে তাঁরা যেন গুরুত্বহীন হয়ে পড়েন। আমি সব বাড়ির কথা বলছি না, এটা একটা সাধারণ ট্রেন্ড। মানুষ যতদিন কর্মক্ষম থাকেন, বিশেষ করে পুরুষ মানুষ যতদিন কর্মক্ষম থাকেন, তাদের আদর ততদিন। মহিলাদের ক্ষেত্রেও তাই। যখন কর্ম থেকে তাদের অবসর ঘটে, তার অবসর নেন, তখন অনেকেই সংসারের মধ্যে বোঝা হয়ে দাঁড়ান।
আমার নচিকেতার সেই বৃদ্ধাশ্রম গানটা মনে পড়ছে। আজকের এপিসোডটা বড় করতে ইচ্ছে করছে না, একটুও না, কিন্তু কিছুটা কথা আপনাদের না বললেই নয়। এই বয়স্ক মানুষদের আমরা সম্মান দিতে শিখিনি, জানি না। এই বয়স্ক মানুষদের তাদের প্রাপ্য অধিকারটুকু বুঝিয়ে দিতে জানি না। সরকারের পক্ষ থেকে বয়স্ক মানুষদের একটা ভাতা দেওয়া হয়, বার্ধক্য ভাতা, খুব সামান্য অ্যামাউন্ট, কিন্তু জানেন সেই বার্ধক্য ভাতা সেটাও খুব লিমিটেড লোক পান, খুব অল্প সংখ্যক লোক পান। কেন 60 পেরিয়ে গেলেই সমস্ত পুরুষ মহিলা নির্বিশেষে বার্ধক্য ভাতা পাবেন না? যারা সরকারি পেনশন পান তাদের কথা ছেড়ে দিন, তাদের সংখ্যাটা অত্যন্ত কম, কিন্তু যারা সরকারি পেনশন পান না, অথচ চাকরি বাকরিও করেন না, রোজগার করার ক্ষমতাও তাদের নেই, তাদের চলবে কি করে? তাদের মানে ভাতা কিভাবে দেওয়া হয় জানেন? আমি আপনাকে বলি একটু। আমি খোঁজ নিয়ে দেখলাম এটা। ধরুন একটি এলাকায় বা একটি বিধানসভা অঞ্চলে 1000 লোককে বার্ধক্য ভাতা দেওয়া হবে। ভাবুন, 1000 লোককে বার্ধক্য ভাতা দেওয়া। একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, এটাই অ্যাকুরেট অঙ্ক নয়। এই 1000 লোকের মধ্যে যখন একজন লোক বাদ পড়বেন, অর্থাৎ তিনি যখন মারা যাবেন, তখনই আর একজনের নাম ঢুকবে। অর্থাৎ 1000টা 1001 হয় না কখনোই, ওই 1000ই থাকে। একজনের মৃত্যুর অপেক্ষায় থাকে আর একজন বয়স্ক মানুষ, যে তিনি মরলে তালে গিয়ে তার কপালে শিকেটা ছিঁড়বে। কেন এমনটা হবে? যারা 60 বছর জীবন পাত করেছেন এই দেশের জন্য, তার সংসারের জন্য, তার সমাজের জন্য, তাদের কেন অপেক্ষা করতে হবে আর একজনের চলে যাবার? জবাব নেই। বিশ্বাস করুন, কোনো বিধায়ক, কোনো এমএলএ, কোনো এমপি, কোনো মন্ত্রী, কারুর কাছে কোনো জবাব নেই। এই প্রসঙ্গে এই জয়া বচ্চন মুখ খুলেছেন, এক অত্যন্ত জরুরি প্রশ্ন। আমরা সবসময় বলি আমাদের দেশের বেকার যুবক যুবতীরা অবহেলিত, উপেক্ষিত, তাদের চাকরি নেই। ঠিক কথাই, এটা কোনো ভুল নেই এতে। আমরা সবসময় বলি মহিলাদের ব্যাপারে আমাদের আরও বেশি সংবেদনশীল হতে হবে, মহিলাদের আরও সম্মান জানাতে হবে, এটাও ঠিক কথা। কিন্তু পাশাপাশি এটাও ঠিক কথা, এই ষাটোর্ধ্ব মানুষগুলোকেও যথাযোগ্য সম্মান দিতে হবে, যথাযোগ্যভাবে তাদের পরিচর্যা করতে হবে। কারণ এই মানুষগুলোই কিন্তু আজকের প্রজন্মের ধারক এবং বাহক। আজ যারা বুকের বোতাম খুলে মোটরসাইকেল চালিয়ে যায়, মানে একদম হিরোগিরি করতে করতে, তাদের বাবা মারাই কিন্তু আজকের এই সমাজকে এইসব ছেলে মেয়েদের দিয়ে গিয়েছে। আমরা তাদের একটু সম্মান জানাবো না? কি লাগে, কত কোটি টাকা স্যাংশন করতে হয় এই মানুষগুলোর জন্য? জয়া বচ্চন যে কথাগুলো বলেছেন সে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সে কথা বলেই আজকের অনুষ্ঠান শেষ করব। অনুষ্ঠানের শেষে বিরতি নেব এবং বিরতির পর জয়া বচ্চন আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সংসদ ভবনের বাইরে বেরিয়ে, সেটা হচ্ছে কুম্ভ মেলার অব্যবস্থা নিয়ে। আমরা সেই বক্তব্য দেখাবো, তবে আমরা আগে জেনে নেব সংসদে তিনি কি গুরুত্বপূর্ণ বিষয়টি উপস্থাপন করেছেন এবং যেটি আপনাদের কাছে বলবার জন্য আজ সকালে আসা। আমরা তার যে বক্তব্য তিনি রেখেছেন তার জন্য তাকে স্যালুট জানাতেই হচ্ছে, আপনিও জানাবেন। তার বক্তব্যের অনুবাদ করলে যেটা দাঁড়ায় সেটা বলছি। বয়স্ক নাগরিকদের হত্যা করুন, কাকে বলছেন? সরকারকে। সরকারের উদ্দেশ্যে জয়া বচ্চন বলছেন বয়স্ক নাগরিকদের খুন করুন। সরকার 65 বছরের পর সমস্ত বয়স্ক নাগরিককে হত্যা করুক, এটাই করা উচিত তিনি বলছেন। কারণ এই সরকার জাতি নির্মাতাদের প্রতি কোনো মনোযোগ দিতে প্রস্তুত নয়। ভারতে বয়স্ক নাগরিক হওয়া কি অপরাধ? ভারতের বয়স্ক নাগরিকেরা 70 বছরের পর মেডিকেল ইন্স্যুরেন্স পেতে অযোগ্য। তারা ইএমআইতে ঋণ পায় না, তাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না। ভেবে দেখুন কথাগুলো। বয়স্করা 60 বছর হয়ে গেলে ঋণ পাবেন না, তাদেরকে মেডিকেল ইন্স্যুরেন্স পর্যন্ত দেওয়া হবে না, গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া হবে না। 60 বছর পর একটা মানুষ কি গাড়ি চালানোর অবস্থায় থাকেন না? আমরা তো বিভিন্ন উন্নত দেশে দেখেছি 90-95 বছরের মানুষও গাড়ি চালাচ্ছেন। আমি বলছি না 90-95 বছর বয়সেও লাইসেন্স দিতে হবে, কিন্তু 60 বছর একটা ড্রাইভিং লাইসেন্সকে শেষ করে দেওয়ার জন্য কি যথেষ্ট? সরকার এদিকে নজর দেয় না। এই 60 বছর বা 65 বছরের ওপরে মানুষদের কোনো কাজ দেওয়া হয় না, কেউ কোথাও চাকরি দেয় না। ফলে জীবিকার জন্য তাদের অন্যের ওপরেই নির্ভরশীল থাকতে হয়। তারা অবসর গ্রহণের বয়স অর্থাৎ 60 থেকে 65 বছর পর্যন্ত সমস্ত কর, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করেন। কিন্তু এখন বয়স্ক নাগরিক হওয়ার পরেও
তাদের সমস্ত কর পরিশোধ, ইন্স্যুরেন্স এগুলো পরিশোধ করতে হয়। কীরকম? যিনি বয়স্ক 60 বছরের নিচে ছিলেন, রিটায়ারের আগে পর্যন্ত তিনি সব রকম কর দিয়েছেন, সব রকম ট্যাক্স পে করেছেন, ইন্স্যুরেন্স পে করেছেন। কিন্তু এই 60 বা 65 রিটায়ারমেন্টের বয়সের পর এই মানুষগুলোকে কি কর মুকুব করে দেওয়া যায় না? আজীবন যারা কর দিয়ে গেলেন, আজীবন যারা ট্যাক্স দিয়ে গেলেন, তাদের ব্যাংকের যে সুদ, সেই সুদের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেওয়া যায় না? এগুলো তো যায় অনায়াসে, সামান্যতম সদিচ্ছার অভাব। ভারতে বয়স্ক নাগরিকদের জন্য কোনো প্রকল্পও নেই। আপনি দেখবেন যত প্রকল্প আছে সব কিন্তু ওই যুবক যুবতীদের কথা ভেবে বা মহিলাদের কথা ভেবে। 60-এর নিচে, 60-এর ওপরে মানুষের জন্য প্রকল্প নেই কোনো, ওই বার্ধক্য ভাতা ছাড়া। রেল আর বিমান ভ্রমণে 50% যে ছাড় দেওয়া হতো সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। 60 বছর পর, 65 বছর পর বয়স্ক নাগরিক তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাবেন, তার গাড়ি ভাড়া, বিমান ভাড়ায় 50% যে ছাড় দেওয়া হতো সেটাও এই সরকার তুলে নিয়েছে। রাজনীতিতে বয়স্ক নাগরিকরা যেমন এমএলএ, এমপি বা মন্ত্রী হয়, তাদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়। এই 65 বছর হয়ে যাওয়ার পর বা 60 বছর হয়ে যাওয়ার পর কেউ যদি এমএলএ, এমপি, মন্ত্রী থাকে, তারা সব রকম সুবিধে পায়। তাদের গাড়িতে টোল ট্যাক্স দিতে হয় না, তারা সব রকম বেনিফিট পায়। একটা এমএলএ, এমপি যা পায় উনিও তাই পাবেন। তাদের ক্ষেত্রে মন্ত্রী হলে, রাজনীতি করলে সব ছাড়। আর সাধারণ যারা আমার আপনার ঘরের বয়স্ক মানুষ, তারা সমস্ত কিছু ছাড় থেকে কেন বঞ্চিত হবে? মন্ত্রীদের সব সুবিধে দেওয়া হয়, নেতাদের সব সুবিধে দেওয়া হয়, এমনকি পেনশন পর্যন্ত দেওয়া হয়। আর আমরা বয়স্ক মানুষদের পেনশন বাবদ যে 1000 টাকা, সেটাও আমরা গুনে গুনে দিই একটা সংখ্যক লোকের পর, তাকে আর দিই না, তাদের আর দিই না। সেই লোকটার হয়তো অপেক্ষা করতে করতে সারা জীবন কেটে যায়, তিনি আর পেনশন বা বার্ধক্য ভাতা পান না। জয়া বচ্চন বলছেন যে আমি বুঝতে পারি না কেন অন্য সকলকে, কিছু রাজ্য সরকারি কর্মচারী ছাড়া, কিছু রাজ্য সরকারি কেন, সরকারি কর্মচারী ছাড়া এই একই সুবিধে থেকে সকলকে বঞ্চিত করা হয়। দেখুন, পেনশন, 60 বছরের পর রোজগার নেই। রোজগার নেই একটা মানুষ যদি ধরুন সাধারণ চাকরিজীবী হন, প্রাইভেট ফার্মে চাকরি করেন, অথবা শ্রমজীবী মানুষ কলকারখানায় কাজ করেন, বা ধরুন আপনি চাষবাস করেন, 60 বছরের পর, 65 বছর পর তার কর্মক্ষমতা কমে যায়, তার রোজগারের জায়গা থাকে না। সন্তানেরা যাদের বাড়ির বাইরে থাকেন, তাদের চলবে কি করে? তাদের কথা ভাবা হয় না। তাদের সব সুবিধে থেকে কেন বঞ্চিত করা হয়? ভাবুন, যদি সন্তানরা তাদের যত্ন না নেয়, এই বয়স্ক মানুষগুলো যাবেন কোথায়? যদি দেশের বয়স্করা নির্বাচনে সরকারের বিরুদ্ধে যান, যে সংখ্যক বয়স্ক ভারতবর্ষে আছেন, তারা যদি এই সরকারের বিরুদ্ধে যান, তার প্রভাব নির্বাচনী ফলাফলে পড়বেই। সরকারকে এর পরিণতি ভোগ করতে হবে। বয়স্কদের কাছে সরকার পরিবর্তন করার ক্ষমতা আছে, তাদের উপেক্ষা করবেন না। এই যে বিপুল সংখ্যক বয়স্ক মানুষ সারা ভারতবর্ষ জুড়ে আছেন, এবং তারা প্রত্যেকেই অবহেলিত, প্রত্যেকেই উপেক্ষিত, প্রত্যেকেই প্রত্যাখ্যাত। তাদেরকে রাজনৈতিক নেতারা গুরুত্ব দেন না, কারণ তারা মিছিলে মিটিংয়ে যান না, যেতে পারেন না সবাই। তাদেরকে পরিবারের মানুষ গুরুত্ব দেন না, কারণ তারা রোজগার ক্ষমতা হারিয়েছেন। তারা কি এরকমভাবেই ব্রাত্য থেকে যাবেন, অবহেলিত থেকে যাবেন? কিন্তু তাদের কাছে যে অভিজ্ঞতা আছে, সেটা তাদের জীবন ভর দ্বারা অর্জিত। তাদের দুর্বল মনে করবেন না, বলছেন জয়া বচ্চন। বয়স্কদের জন্য অনেক প্রকল্পের প্রয়োজন, অনেক। আমার তো ব্যক্তিগতভাবে আমি প্রবীর বিশ্বাস দাবি করছি, 60 বছর বা 65 বছরের পর সরকারের সমস্ত দায় দায়িত্ব নেওয়া উচিত এই বয়স্ক মানুষদের। সমস্ত, যাদের রোজগার আছে তাদের কথা বাদ দিন, যে মানুষগুলো রোজগার করতে পারেন না, ধুঁকছেন, অর্থাভাবে ওষুধ কিনতে পারছেন না, সেই মানুষগুলোর কথা সরকার একবারও ভাবে না। সরকার অনেক টাকা কল্যাণমূলক প্রকল্পে ব্যয় করে, আমরা জানি, কিন্তু বয়স্কদের কথা ভাবে না। উল্টো দিকে দেখুন, ব্যাংকের সুদের হার কমানোর ফলে বয়স্কদের আয় দিন দিন কমে যাচ্ছে, খরচা কিন্তু কমছে না। যারা সামান্য পেনশন পান পরিবারের খরচ চালানোর জন্য, তাও আয়কর আওতাভুক্ত। পেনশনের টাকাতেও ইনকাম ট্যাক্স দিতে হবে। কোন দেশে বাস করছি আমরা? পেনশনের টাকাতে ইনকাম ট্যাক্স লাগে।
বয়স্কদের যে জমানো টাকা তার উপর সুদ যা হয়, যে সুদ নর্মালি দেওয়ার কথা তার থেকে কম সুদ দেওয়া হচ্ছে। তাই বয়স্কদের কিছু সুবিধের জন্য সরকারের বিবেচনা করা উচিত। জয়া বচ্চন প্রস্তাব রেখেছেন, একদম এক এক করে বলছি। সমস্ত 60 বছরের বেশি বয়স্ক নাগরিকদের পেনশন দিতে হবে। তিনি বলছেন সকলকে তাদের মর্যাদা অনুযায়ী পেনশন দেওয়া উচিত। মর্যাদা অনুযায়ী মানে তার সামাজিক মর্যাদা, শিক্ষার মর্যাদা, এই অনুযায়ী একটা পেনশনের স্ল্যাব করে দেওয়া উচিত। 3 নম্বর তিনি বলছেন রেল, বাস, বিমান ইত্যাদি ভ্রমণে আবার ছাড় ফিরিয়ে আনতে হবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত বিমা বাধ্যতামূলক হওয়া উচিত। ঠিক বলেছেন। এবং প্রিমিয়ার সরকারকেই দেওয়া উচিত। 60-65 বছরের পর বয়স্কদের জন্য একটা বিমা করা উচিত এবং তার প্রিমিয়াম সরকারকেই দেওয়া উচিত। এটা প্রয়োজন। বয়স্ক নাগরিকদের মামলাগুলো, যে অনেক মামলায় তারা জড়িয়ে থাকেন, সেগুলো দ্রুত নিষ্পত্তি করা উচিত, দ্রুত একদম। কারণ একটা মানুষ, আমরা দেখেছি বহু মানুষ মামলা লড়তে লড়তে জীবন শেষ হয়ে গেল, মামলার নিষ্পত্তি হলো না। বয়স্কদের মামলাগুলো সবার আগে নিষ্পত্তি করতে হবে। প্রতিটা শহরে সমস্ত সুবিধাযুক্ত বয়স্কদের জন্য একটা আবাসস্থল থাকা উচিত। যে আমরা যে বৃদ্ধাশ্রম বলি, অনেক সন্তান পরিত্যক্ত বাবা মা, তারা থাকার জায়গা পান না কোথাও। সন্তান বাড়ি বিক্রি করে দিয়ে চলে যান, বয়স্ক বাবা মা ফুটপাতে চলে আসেন। তাদের জন্য সরকারি একটা বৃদ্ধাশ্রম থাকা উচিত সব শহরে। জয়া বচ্চন একদম সঠিক কথা বলেছেন। 10-15 বছরের পুরনো গাড়ি বাতিলের নিয়ম সংশোধন করা উচিত। কেন এই কথা বলছেন? ধরুন একজন বয়স্ক মানুষ বা একজন মানুষ সারা জীবনের রোজগার দিয়ে একটা গাড়ি কেনেন, তারপর সেই গাড়িটা 10 বছর বা 15 বছর পর সেই গাড়িটা আর চলবে না। ডিজেল গাড়ি হলে 10 বছর, 15 বছর হবে পেট্রোল গাড়ি, তারপরে সেই গাড়িকে ফেলে দিতে হবে, মানে রদ্দির দরে বিক্রি করতে হবে। এই নিয়মটা বদলানো উচিত। আমাদের দেশ সত্যি পরিবেশের পক্ষে এই গাড়িগুলো খারাপ, কিন্তু আমাদের দেশ এত বড় লোক নয় যে 10 বছর বা 15 বছর অন্তর কোনো মানুষ, সাধারণ মধ্যবিত্ত অন্তত গাড়ি কিনতে পারে। সারা জীবনের সঞ্চয় দিয়ে যে একটা মানুষ গাড়ি কিনছেন, যে রিটায়ারমেন্টের পর তিনি তার পছন্দ মতন জায়গায় যেতে পারবেন, এই গাড়িগুলো ফেলে দিতে হবে, তারা ব্যবহারই করতে পারবেন না। এই 10-15 বছরের নিয়ম শুধু যেগুলো কমার্শিয়াল ভেহিকেল, বাণিজ্যিক যানবাহন, তাদের জন্য থাকা উচিত। আমাদের গাড়ি ঋণে কেনা হয়, আমাদের প্রত্যেকেই গাড়ি আমরা ঋণে কিনি, ধার করে কিনি, এবং 10 বছরে মাত্র 40-50 হাজার বা খুব বেশি হলে 1 লাখ কিলোমিটার চলে আমাদের গাড়ি। সাধারণ আমরা যারা মধ্যবিত্ত মানুষ, আমরা মোটরসাইকেল, স্কুটার, বাইক বা 4 চাকা গাড়ি কিনলে আমরা 10 বছরে খুব বেশি হলে 1 লাখ কিলোমিটার গাড়ি চালাই, তারপর সেই গাড়িকে আমাদের ফেলে দিতে হবে। আমাদের গাড়ি যতই নতুনের মতন থাকুক, তাতে কোনো স্ক্র্যাচ না পড়ুক, তাতে কোনো পলিউশন না হোক, সেটাকে যদি ওয়েল মেনটেন করা হয়, তারপরেও গাড়িগুলোকে বাতিল করে দেওয়া হয়। তবে যদি বাতিল করেই দিতে হয় 60 বছরের বয়স্ক বেশি লোকদের, তাহলে তাদেরকে সেরকম একটা গাড়ি দেওয়া উচিত, বা তাদেরকে যে এমিশন টেস্ট বা পলিউশন টেস্ট হয় সেগুলোতে কিছু একটা করা উচিত, যাতে সেই গাড়িগুলো আবার বাজারে চলতে পারে। জয়া বচ্চন বলছেন, আমি সকল বয়স্ক নাগরিক এবং যুব সম্প্রদায়কে অনুরোধ করছি এটি সমস্ত সামাজিক মাধ্যমে শেয়ার করতে। ওই যে প্রথমে বললাম, আজকের প্রোগ্রামটা একটু শেয়ার করে ভাগাভাগি করে নিন। আপনার মতন বহু বয়স্ক মানুষ বঞ্চিত, তারা একটু বুকে আশার আলো পাবেন। এই দাবি জোরদার হলে, এই দাবি যদি আমরা অনেক বেশি শক্তিশালী করতে পারি, সরকার চিন্তা করতে বাধ্য হবে। আশা করা যায় যে এই সরকার, যা সর্বদা আন্তরিক এবং সবকা সাথ সবকা বিকাশের কথা বলে, তারা এমন কিছু করবে যা জাতি গঠনে অবদান রাখা এবং তাদের কর্মক্ষম সময় পেরিয়ে যাওয়া বয়স্কদের উন্নতির জন্য একটা সহায়ক হবে, বলছেন জয়া বচ্চন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য, অনেক বক্তব্যের মাঝে হারিয়ে গিয়েছে, খুঁজে পেলাম, তাই আপনাদের জন্য নিয়ে এলাম। কিন্তু বক্তব্যের মূল নির্যাসটা আপনাদেরকে বললাম। বয়স্কদের হয়ে কেউ গলা ফাটায় না, কারণ তারা কর্মক্ষম নন, কারণ তারা রোজগেরে নন। সেই কারণেই তারা সরকার থেকে পরিবার সর্বত্র অবহেলিত হতে থাকেন। এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতেই হবে। তাই ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করে ছড়িয়ে দিন। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, তার আগে বলি যে এই অনুষ্ঠানের পরে আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব। তারপরে এই কাণ্ড নিয়ে আমাদের যে
এলাহাবাদের কাণ্ড যেটাকে বলছি আমরা কুম্ভকাণ্ড নিয়ে জয়া বচ্চন মুখ খুলেছেন। তার সেই বক্তব্যটা দেখিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। সকলে ভালো থাকবেন, দেখা হবে রাত 8টায় এক্স ফ্যাক্টরে। নমস্কার। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। क्वेश्चन आवर चल रहा है, जल शक्ति के ऊपर सवाल उठाए गए। पहले मैं भी कंटामिनेटेड वाटर के लिए काफी कुछ बोल चुकी हूँ। सबसे ज्यादा कंटामिनेटेड वाटर इस वक्त कहाँ है? कुंभ में है। उसके लिए कोई सफाई नहीं दे रहे। बॉडीज जो पानी में डाल दी गई हैं, उससे पानी कंटामिनेट हुआ है। यही पानी जो है लोगों तक पहुंच रहा है वहां। इसके ऊपर कोई सफाई नहीं दे रहे हैं और पूरा आई वॉश किया जा रहा है और सवाल उठा रहे हैं, खुद ही सवाल उठाते हैं, खुद ही जवाब दे रहे हैं। जो असली मुद्दे हैं इस देश के, जो कमजोर तबके के लोग हैं, जिनको कोई वीआईपी ट्रीटमेंट नहीं मिलता है। वीआईपी चले जाते हैं कुंभ में, नहाते हैं, उनको स्पेशल ट्रीटमेंट मिलता है, उनकी तस्वीरें होती हैं, नेक्स्ट दिन आप लोग सब छापते हैं, दिखाते हैं। मगर जिन लोगों, जो गरीब लोग, जो आम आदमी हैं, उनके लिए कोई सपोर्ट नहीं है, कोई अरेंजमेंट नहीं है। और झूठ बोल रहे हैं। 8 कितने करोड़ बोल रहे हैं? इतने करोड़ लोग वहां आएंगे कैसे? आएंगे कैसे? झूठ बोल रहे हैं। आप लोगों से रिक्वेस्ट यही है कि एटलीस्ट यू ऑल आर द लास्ट होप फॉर द आम आदमी इन दिस कंट्री। प्लीज डू समथिंग, टॉक अबाउट इट। ये सब बेकार की बातें, जल शक्ति और ये सब जो बात कर रहे हैं, कंटामिनेटेड वाटर, सबसे ज्यादा कंटामिनेटेड वाटर। व्हाट इज योर डिमांड ऑन कुंभ? अरे सच तो बताइए लोगों को कि कुंभ में क्या हुआ है, वो तो बताइए। सदन में बोलने दें। सदन में बोलना चाहिए ना जी। मैम कह रही है जांच चल रही है। अरे क्या जांच चल रही है? दुनिया में, हिंदुस्तान में कितनी जांचें चल रही है? जांच खत्म नहीं होती क्या? कुंभ में जो अभी चल रहा है उसमें जांच की जरूरत है? आप देखिए ना, आप लोगों के पास सारी तस्वीरें आ रही होंगी। जो दलदल में लोग फंस गए हैं उनको बाहर निकाल रहे हैं। और ये भी सुनाई दे रहा है कि पोस्टमार्टम भी नहीं हो रहा है। अरे बाबा, पोस्टमार्टम का सवाल नहीं है। डेड बॉडीज को उठा के पानी में डाल दिया है। पानी में डाल दिया। कंटामिनेटेड नहीं है वो वाटर। और जल शक्ति के ऊपर हम लोग भाषण दे रहे हैं हाउस में। देखिए, इस देश में इस वक्त बहुत बड़ी समस्या है और वो है जो कुंभ मेला में हुआ है। हजारों लोग चले गए हैं। सही नंबर इनको देना चाहिए और हाउस में इस तरह के दोगले बातें नहीं करनी चाहिए। जनता के सामने बात करिए, सफाई दीजिए।